কি অন্ধকার দেখেছ? লোডশেডিং হলে কি হবে বলো তো? লোডশেডিং হলে জেনারেটরের ব্যবস্থা আছে ম্যাডাম। আর শিওর? ইয়েস। ভিতুর ডিম একটা। বাজে কথা বলো না, মোটেও ভিতর ডিম না। আসলে এত ঘন জঙ্গল। কথাটা শেষ করল না তৃণা। পর্দা সরানো মোটা কাচের জানলার ওপারে তাকিয়েই রইল। ওরা যখন এসেছিল তখন জঙ্গলটার গভীরতা বোঝা গেলেও উপলব্ধি করা যায়নি যেন। সন্ধে নামার পর বোঝা যাচ্ছে কতখানি গভীর, কতখানি গাঢ় আর কতখানি অন্ধকার এই জঙ্গলটা। এই উইকেন্ড প্ল্যানটা করেছিল সূর্য। কলকাতা থেকে নিজেদের গাড়িতে মিশাই মারা 7.5 ঘন্টা পাক্কা। শনিবার ভোর ভোর বেরিয়ে শনি রবি এখানে থেকে সোমবার ব্যাক টু কলকাতা। অফবিট স্পট এখন ট্রেন্ড। সেই সূত্রেই এই মিশাইমারা জঙ্গলের দ্য ওয়াইল্ড ফ্লাওয়ার্স কটেজের সন্ধান এবং বুকিং। ফেসবুকে এদের নিজস্ব পেজে ছবিটা দেখে খুব পছন্দ হয়েছিল তৃণার। রেটিংও বেশ। সবচেয়ে আকর্ষণীয় যেটা লিখেছিল তা হলো প্রকৃতি। সবুজে সবুজ চারপাশ। ছোট্ট সরু একটা নদী বয়ে চলেছে রিসোর্টের গা ঘেঁষে, সরু ফিতের মতো যেন। তৃণা, সূর্য আর শিরিন। 8 বছরের শিরিন ওদের একমাত্র মেয়ে। এই ট্রিপটায় বোধহয় সবচেয়ে মজা পাচ্ছে ওই। এখানে আসাই স্তক ছুটে বেড়াচ্ছে লনময়। সামনে প্রশস্ত লন, সুন্দর কেয়ারি করা ফুলের গাছ, চারপাশে রঙিন কাঠের বেড়া দেওয়া। দোলনা আছে কয়েকটা, রঙিন রঙিন চেয়ার, একটা ঢেঁকি পর্যন্ত উপস্থিত। এখানে পৌঁছতে দুপুর হয়েছে। বেরিয়েছিল কাক ভরেই। কিছুটা থেমে ধীরে সুস্থেই এসেছে ওরা। ড্রাইভ করতে ভীষণ ভালোবাসে সূর্য, তাই মহা আনন্দে সে কখনো বউকে কখনো বা মেয়েকে পাশে বসিয়ে গান বাজাতে বাজাতে পৌঁছেছে 3টের আশেপাশেই। এসেই আগে ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নিয়েছে ওরা। তৃণা ভেবেছিল একটু রেস্ট নেবে শিরিনকে নিয়ে, কিন্তু কোথায় রেস্ট, কোথায় ক্লান্তি। মেয়ে লাঞ্চ করে দ্বিগুণ উৎসাহে ছুটে বেড়াতে লাগলো। একবার দোলনা, একবার চেয়ার, এমনকি ঢেঁকিতেও বাবার সাথে ওঠা হয়ে গেছে তার। প্রজাপতি এখানে প্রচুর, তাদের পিছনে ছুটছে অনবরত। লনের একটা চেয়ারে বসে মুগ্ধ চোখে মেয়েকে দেখছিল তৃণা। বিকেল 5:30টার পর চা দিল ওরা, সাথে স্ন্যাক্স। ততক্ষণে সন্ধে নাম্ব নাম্ব করছে। পশ্চিম আকাশ লালচে থেকে কালচে। কটেজের সব লাইট জ্বলে উঠেছে। সেটা একটা আলাদাই রূপ। দিনের সাথে রাতের যেন আমূল ফারাক। সন্ধে হতে শিরশিরে ঠান্ডা লাগছে বেশ। গায়ে হালকা চাদর জড়িয়ে নিল তৃণা। বাইরে বসবে একটু? হ্যাঁ মা, যাব, চলো না। উত্তর দিল শিরিন। মেয়ের দিকে তাকিয়ে হেসে ফেলল তৃণা। ওরে দুষ্টু, তুই নাকি ঘুমোচ্ছিলি? বাড়ি থেকে এই সময় ঘুমোই? চলো না বাইরে, প্লিজ 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 প্লিজ। ওকে, তাহলে উঠে সোয়েটার পরে নাও, মুখ চোখে জল দাও। লাফিয়ে খাট থেকে নামলো শিরিন, ছুটল টয়লেটের দিকে। সূর্য বলল, এই আমাকেও হালকা গরম জামা দাও তো। কিন্তু তোমার কি আর শীত করবে? কেন শীত করবে না কেন? রাম নাম জপছো তো, ওতেই তো শীত পালাবে। তুমিও জপো সখী, অফার তো করলাম। দুধ আমার এখন ইচ্ছে করছে না। এতখানি জার্নি করে এসে আমার আর ভালো লাগছে না। আরে সব থাকান দূর হয়ে যাবে, একটা নাও। আচ্ছা সে দেখছি, তুমি এখন বাইরে চলো, একটু লনে বসি। আর কিছু খাবার দাবার বলো। ওই যে মেনু কার্ড নাও, যা খুশি বলো।
কথোপকথনের মাঝেই শিরিন মুখটুক ধুয়ে সোয়েটার পরে রেডি। I can see myself with someone else. I got হালকা মিউজিক চালিয়েছে এরা, ভালো লাগছে বেশ, খুব আস্তে বাজছে। জঙ্গল থেকে কত রকম অদ্ভুত পাখির ডাক আসছে, নদীটার কুলকুল শব্দও পাওয়া যাচ্ছে বেশ। become strangers. সবুজ আলোয় মোড়া চারপাশ। ডিনারটা এখানেই সেরে নিলে কেমন হয়? গুড আইডিয়া। তবে সার্ভ করবে কি? আছি তো শুধু আমরাই, ডাইনিংয়ে গিয়ে খেতে ইচ্ছে করছে না। আর কোনো ট্যুরিস্ট নেই না? না বোধ হয়, থাকলে দেখতে পেতাম এতক্ষণে। তাহলে একবার রিকোয়েস্ট করে দেখি। দেখো, এরকম পরিবেশে বসে ডিনার, আহা। দু পেগ মাত্র ওল্ড মঙ্কেই বেশ ঝিমঝিম করছে মাথাটা তৃণার। দুলুনি এসেছে হালকা একটা। পাশের চেয়ারে বসে কাবাব খেতে থাকা শিরিনকে বলল, মামাম, এখানে ডিনার করবি তো? খুব ভালো হবে। কি খাবি বল? নুডলস। দুধ তোর শুধু নুডলস, অন্য কিছু খা না। না, নুডলস নুডলস নুডলস। আহা, খাক না ওর যা ইচ্ছে। ইয়েস, নুডলস আর চিলি চিকেন। আচ্ছা বেশ, তোর জন্য তাই অর্ডার করছি। লাভ ইউ বাবাই। হ্যাঁ, লাভ ইউ সুইট। হ্যাঁ, বাপ মেয়ের আহ্লাদি উপভোগ করছিল তৃণা। বলল, খুব হয়েছে, এবার দেখো এখানে সার্ভ করবে কি? সূর্য উঠে গেল। 10 মিনিট বাদেই ফিরে এসে বলল, এ না গো, এখানে দেবে না। কেন? ধ্যাত, তোমার দ্বারা কিচ্ছু হয় না, বলতেই পারো নি সেভাবে। আরে বলেছি, বললো চাইলে রুমে দিয়ে দেবে, কিন্তু আশ্চর্য, রুমে দেবে, তাহলে এখানে প্রবলেম কি দিতে? সে আছে হয়তো কোনো প্রবলেম। তুমি জিজ্ঞেস করলে না সেটা? আমি বলছি ম্যাডাম। গলার আওয়াজে তাকালো ওরা পিছনে। একটা মেয়ে দাঁড়িয়ে। দুপুর থেকে তো একে দেখেনি। এতক্ষণ দুজন ছেলেই সব কাজকর্ম করছিল, আর ছিলেন ম্যানেজার। মেয়েটা বোধহয় বুঝতে পারলো ওদের মনের কথা। আমি হেইদি, আমি এই কটেজের মালিক। উঠে দাঁড়ালো তৃণা। মেয়েটাকে দেখলো ভালো করে। বেশ মিষ্টি মুখখানা তো, হাসি মাখানো যেন গোটা মুখটায়। বেশ লম্বা চওড়া, অ্যাভারেজ বাঙালি মেয়েদের চেয়ে অনেকখানি লম্বা। কোঁকড়ানো খোলা চুল মাথায়, ঈষৎ পুরো ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। প্রকৃত শ্যামাঙ্গী বোধহয় এরকম গাত্রবর্ণকেই বলে। ভারী সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। কত বয়স হবে? 30? হেই, হাই কিউটি, হোয়াটস ইওর নেম? শিরিনের দিকে তাকিয়ে বলল মেয়েটা। শিরিন। ওয়াও, দ্যাটস এ নাইস নেম। আপনার নামটাও বেশ আনকমন কিন্তু। থ্যাংক ইউ ম্যাডাম। আপনাদের অসুবিধের জন্য এক্সট্রিমলি সরি। না, অসুবিধে না, তবে এখানে ডিনারটা খেতে পারলে ভালো লাগতো। আমি বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু জঙ্গল তো, যতই ব্যারিকেড দেওয়া থাক, খাবারের গন্ধে যদি শিয়াল বা ওরকম কিছু এসে পড়ে, সেটা আপনাদের জন্য একেবারেই ভালো হবে না। আর আমি আমার গেস্টদের কখনো কোনো অসুবিধায় পড়তে দেব না। ইটস ওকে, আপনার হাসিটাও খুব সুন্দর। থ্যাংক ইউ অ্যাগেন ম্যাম। আপনি এখানেই থাকেন, এই কটেজেই? হ্যাঁ, ওইদিকে আমার রুম। এখানে ভয় লাগে না? না তো, ভয় কিসের? জন্তু জানোয়ার নিশ্চয়ই আছে। হ্যাঁ, তা কিছু আছে, তবে বাঘ ভাল্লুক নেই। তাছাড়া ছোট থেকেই আমি এখানে, জঙ্গলটাই আমার প্রিয়। আপনাদের কেমন লাগছে ম্যাডাম? খুব সুন্দর, দারুণ লাগছে। এটা কত বছর হলো? 6 বছর রানিং। ওয়াও, দ্যাটস গ্রেট। আচ্ছা, আপনাদের ডিনার কি তাহলে রুমে দিতে বলবো ম্যাডাম? না, আমরা ডাইনিংয়েই যাচ্ছি। ওকে, দ্যাটস গ্রেট, চলে আসুন।
ডিনার ইজ অলমোস্ট রেডি। ওরা যখন ডিনার করছে তখন এক কাপ কফি নিয়ে ওদের সামনেই বসলো হেইদি। বয় দুজন খাবার সার্ভ করছে, রান্না বান্নাও যথেষ্ট ভালো। শিরিন পুডিং পেয়েছে, ক্যারামেল পুডিং, ওটা ওর গিফট। খুব আনন্দ পেয়েছে। আচ্ছা, আপনার নামের মানে কি? না মানে এরকম নাম আগে কখনো শুনিনি। মানে হলো উচ্চ বংশজাত, আর এই নাম শুনবেন না এটাই স্বাভাবিক স্যার। নামটা সাউথ আফ্রিকান। সাউথ আফ্রিকান? বাহ। ইয়েস, আসলে আমার ঠাকুমা ছিলেন সাউথ আফ্রিকান। ইন্টারেস্টিং। তা বটে, উনিই দিয়েছিলেন আমার নামটা। আপনার মধ্যেও বোধহয় খানিকটা ছাপ আছে আপনার ঠাকুমার। ঠিক ধরেছেন ম্যাডাম, আমার গরম চেহারা, মুখ অনেকটাই ঠাকুমার মতো। যদিও আমি ওনাকে দেখিনি কখনো, ওই ছবিতেই। মা, হেইদি কথা শেষ করার আগেই শিরিন জোরে বলে উঠল, দেখো ওখানটায় কত আলো। পুডিং খেতে খেতে ডাইনিং এর বড় কাচের জানলাটার সামনে কখন দাঁড়িয়েছে শিরিন কেউ খেয়াল করেনি। ওর কথায় সবাই তাকালো ওদিকে। তাকিয়ে আশ্চর্য এক দৃশ্য দেখল। জানলার বাইরের অন্ধকারটা নীল হয়ে গেছে পুরো। জানলাটা থেকে বেশ কিছুটা তফাতে বসেও ওরা দেখতে পেল পরিষ্কার। কিসের আলো বলুন তো ওটা? আপনাদের কটেজের কোনো আলো? এতক্ষণ তো দেখিনি। না না, কটেজের আলো না ওটা, ওগুলো ফায়ারফ্লাইজ ম্যাডাম। জোনাকি? এত জোনাকি? হ্যাঁ ম্যাডাম, এখানে অনেক জোনাকি আছে। এত জোনাকি একসাথে? কি অদ্ভুত। বলতে বলতেই ওই জানলাটার দিকে এগিয়ে গেল তৃণা। নীল আলোটা এতটাই জোরালো যে ওই মোটা কাঁচ ভেদ করে যেন চোখে লাগছে। গাঢ় নীল, যাকে বলে কারেন্ট ব্লু। এক জায়গায় জমাট বেঁধে আছে পুরো আলোটা, যেন নীল আগুনের গোলা একটা। ওগুলো মিটমিট করে না আমাদের ওখানকার মতো? মেয়ের কথায় চমক ভাঙল তৃণার। সত্যি তো, জোনাকিগুলো স্থির যেন, মিটমিট করছে না তো। ও কিছু বলার আগেই হেইদি বলে উঠল, আসলে কি জানো শিরিন, তোমাদের শহরে তো এত জোনাকি একসাথে দেখতে পাও না, তাই এত জোনাকি দেখে অবাক হচ্ছ। এরাও মিটমিট করছে, তুমি বুঝতে পারছো না। কিন্তু আন্টি দেখো, ওগুলো মিটমিট করছে না। এটা তো জঙ্গল শিরিন, এখানকার ফায়ারফ্লাইজ মানে জোনাকিও একটু অন্যরকম বোধ হয়। বলেই পিছনে হাঁক দিল হেইদি। রাজু, এই রাজু! সঙ্গে সঙ্গে দুটো বয়ের একজন এসে হাজির হলো। ইয়েস ম্যাডাম। নাও তাড়াতাড়ি সব সাফ করে ফেলো, তোমরাও ডিনার করে নাও, পর্দা টর্দা সব টেনে দাও। আপনার ডিনার দিয়ে আসবো ম্যাডাম। হ্যাঁ। সূর্যরও খাওয়া হয়ে গিয়েছিল, সেও একভাবে বসে ওই নীল আলো দেখছিল। ওর দিকে তাকিয়ে হেইদি বলল, ওয়েল, আপনাদের কি আর কিছু লাগবে স্যার? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, ওকে ম্যাম, গুড নাইট দেন। গুড নাইট শিরিন, সুইট ড্রিম অ্যান্ড স্লিপ টাইট। জিভটা যেন খড়খড় করছে, মুখের ভিতরটা শুকিয়ে কাঠ। প্রচণ্ড তেষ্টা নিয়ে ঘুম ভাঙল তৃণার। চোখ খুলে বুঝল না প্রথমটায় সময়টা ঠিক কি। মোবাইলটা পাশের টেবিলে চার্জে বসানো, এইটুকু মনে পড়ল। ঘর অন্ধকার, নাইট ল্যাম্পের হালকা গোলাপি আলো ঘরে রাতের মতোই।
তবে কি রাত এখন? জলের বোতলটাও পাশের টেবিলেই। ব্ল্যাঙ্কেট থেকে বেরিয়ে এলো তৃণা, খুব সাবধানে। পাশে সূর্য, তার পাশে শিরিন। বাবাকে জড়িয়ে তার গায়ে ঠ্যাং তুলে ঘুমোনো মেয়ের অভ্যেস। আস্তে করে ব্ল্যাঙ্কেটটা সূর্যর দিকে সরালো। মেয়ের ঘুম পাতলা, নড়াচড়া হলেই জেগে উঠবে। মেঝেতে রাখা কার্পেটে পা রাখল তৃণা। চোখ আর মাথা দুটোই সয়ে এসেছে ততক্ষণে। বেডসাইড টেবিলের দিকে পা বাড়ালো। বেডসাইড টেবিলটা শিরিনের দিকে, মানে বিছানার এদিক থেকে ওদিকে যেতে হবে জল খেতে। পা বাড়ালো তৃণা। টেবিল থেকে বোতলটা নিয়ে ঢকঢক করে জল খেলো অনেকটা। ওহ, শান্তি! কি ভীষণ যে তেষ্টা পেয়েছিল। ঠোঁট থেকে গড়িয়ে আসা জলের ফোঁটা মুছতে গিয়ে বিছানার দিকে চোখ পড়ল তৃণার। হলুদ আলোয় ধবধবে সাদা শয্যা একেবারে স্পষ্ট। সে দেখল সূর্য অগরে ঘুমোচ্ছে। শিরিনের ভাগের ব্ল্যাঙ্কেট মেঝেতে কার্পেটের ওপর লুটোচ্ছে। শিরিন সেখানে নেই। তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেটটা তুলে দেখল তৃণা। না, শিরিন নেই। কোথায় গেল মেয়েটা? টয়লেট? একা একা? হন্তদন্ত হয়ে টয়লেটের দরজা খুলে দেখল তৃণা। ফাঁকা। এবারে চিৎকার করে ডাকলো সূর্যকে। ওঠো! কি গো, ওঠো! মেয়ে কোথায় গেল? মেয়ে নেই তো। সূর্য ধড়মড়িয়ে উঠে বসলো। হ্যাঁ, কি মেয়ে? মেয়ে কোথায়? মানে ঘুমোচ্ছে? মানে ঘুমোচ্ছিল তো? কোথায়? কোথায় ঘুমোচ্ছে? দেখো নেই, তোমার পাশেই তো শুয়েছিল মেয়েটা। হ্যাঁ তো, এই টয়লেটটা দেখেছো? নেই ওখানে। তো খাটের নিচটা দেখো তো একবার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখি। নিচু হলো তৃণা। সূর্য ওর পাশে নিচু হয়ে দেখল খাটের নিচ পুরো ফাঁকা। ঘরের বড় আলোটা জ্বালার কথা মনেই নেই কারো। এবার হাউমাউ কান্না জুড়ে দিল তৃণা। আমার মেয়েকে এনে দাও। কোথায় গেল আমার মেয়েটা? তোমার পাশেই তো শুয়েছিল। তুমি কেন দেখে রাখলে না? বলো, কেন দেখে রাখলে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত হও, শান্ত হও। বাইরে চলো তো, বাইরে বেরিয়ে যায়নি তো? চলো চলো দেখি, চলো। দরজা ছিটকে নিয়ে ওপরে, ওখানে হাত পাবে ও। ঘরের বড় জানলাটার দিকে এগোলো সূর্য। ভারী পর্দা দেওয়া যেটা দিয়ে বাইরেটা খানিক দেখা যায়। গভীর জঙ্গলের অংশ ওদিকে যদিও, তবুও কিসের আশায় ওদিকে গেল সূর্য জানে না। ভারী পর্দা দুটো সরাতেই চমকে উঠল দুজনেই। শিরিন দাঁড়িয়ে বাইরের জঙ্গলের দিকে মুখ করে। মেঝে সমান লম্বা পর্দা হওয়ায় এতক্ষণ বোঝা যায়নি। মগ্ন হয়ে শিরিন তাকিয়ে বাইরের দিকে। অন্ধকার কাটছে সবে, ফিকে হচ্ছে আকাশ। পুরু গাছের ওপাশে হালকা লালচে রাত কাটার আভা। মেয়েকে দেখতে পেয়ে যেন ঝাঁপিয়ে পড়ল সূর্য। হাঁটু গেড়ে বসে মেয়েকে বলল, মুনাই, হ্যাঁ মুনাই, এখানে কি করছো তুমি? কখন উঠে এসেছো বিছানা থেকে? আমাদের বলোনি কেন? দাঁড়াও তো, তুমি চুপ করো। তার আগে ও বলুক এতক্ষণ ধরে যে পাগলের মতো খুঁজছি ওকে, সব শুনেও ও চুপ করে দাঁড়িয়ে আছে কেন এভাবে? আহা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হয়তো রেগে যেও না, ভয় পাবে। ভয় পাবে? আর এতক্ষণ আমাদের অবস্থা কি হয়েছিল ভয়ে সেটাও ভাববে না? সেটুকু বোঝার বয়স তো ওর হয়েছে। তুমি সরো তো। সূর্যকে সরিয়ে এক ঝটকায় মেয়েকে নিজের দিকে ফিরিয়ে নিল তৃণা। বলল, কি ব্যাপার? তোর কথা কানে যাচ্ছে না? বদমাইশি হচ্ছে এতক্ষণ ধরে আমরা। কি হয়েছে মা?
শিরিনের এমন অবাক হয়ে প্রশ্ন করায় থমকে গেল যেন তৃণা। কি হয়েছে মানে? তুই এখানে কি করছিস? লুকিয়েছিলি কেন ইচ্ছে করে? নিজের দিকে যেন একবার তাকালো শিরিন। আমি তো এখানে এমনি আসিনি। ড্রামা করো না মাম্মাম। ড্রামা করে করছি। তাহলে উল্টোপাল্টা কথা বলছো কেন? এখানে এমনি আসেনি মানেটা কি? দিব্যি দাঁড়িয়ে রয়েছো দেখছি। কি করতে এসেছো তাহলে? বলো সত্যি করে। গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল মেয়ে। এবার সত্যিই খুব রেগে গেল তৃণা। আর চুপ থাকলে কিন্তু একটা চড় মারবো। সত্যি করে বলো, কখন থেকে এখানে এসেছো? কেন এসেছো বলো? জোর ধমকে কেঁদে ফেলল শিরিন। তারপর বাবার দিকে তাকিয়ে বলল, আমি প্রমিস করেছি, আমি বলতে পারবো না। প্রমিস করেছিস? কাকে? আমি বলতে পারবো না পাপা, প্রমিস ব্রেক করতে নেই। আরে বাবা মাকে সব বলা যায় শোনা। তুমি বলো কি হয়েছে? না না, প্রমিস করলে সেটা রাখতে হয়, ট্রাস্ট করলে রাখতে হয়। ঠিক আছে, কিন্তু মুনাই তুমি দেখো নি আমি আর তোমার মা কত টেনশন করছিলাম। আমাদের টেনশনে শরীর খারাপ হলে তখন মা প্যানিক একদম নিতে পারে না, জানো না? অ্যাটাক হয় তো। তাহলে তুমি চাও মা অসুস্থ হয়ে পড়ুক? না না, আমি সেটা চাই না। বলে আবার কেঁদে ফেলল শিরিন। ওর পাশে মাটিতেই বসে পড়ল তৃণা। মেয়েকে কোলে টেনে নিল। মেয়ে মাকে জড়িয়ে আরো কাঁদতে থাকলো। খুব অবাক হলো তৃণা, এত কান্নাকাটির কি আছে? মেয়ের পিঠে হাত বোলাতে বোলাতে তাকে কিছুক্ষণ সময় দিল। তারপর নরম গলায় বলল, কাকে প্রমিস করেছো মাম্মাম? আন্টিকে। কে আন্টি? হেইদি আন্টি। হেইদি? হেইদিকে কি প্রমিস করেছো? কখন কথা হলো তার সাথে তোমার? এই তো এখানেই। এখানেই বলতে? এই রিসর্টে? এইখানে, এই জানলায়। অবাক হয়ে গেল তৃণা আর সূর্য। কি বলছে মেয়ে এসব? এই জানলায় কথা হয়েছে? হ্যাঁ, কখন? রাতে। রাতে মানে কখন? টাইম দেখিনি, ঘুমাচ্ছিলাম তখন। হেইদি আন্টি আমাকে এসে ডাকলো। কিভাবে ডাকলো? ওই ওই জানলা দিয়ে ডাকলো। জানলার বাইরে দিয়ে? হ্যাঁ। আর তুই সেটা খাটে শুয়ে শুনলি? সূর্যের দিকে তাকালো তৃণা। একদম মিথ্যে কথা বলছে। এই জানলার উপাস থেকে ডাকলে শোনা ইম্পসিবল, এত মোটা কাঁচ। হ্যাঁ, তাছাড়া এখানে এত গভীর জঙ্গল, এখান থেকে ভদ্রমহিলা ডাকবেনই বা কিভাবে? এক্স্যাক্টলি। এই জন্যই তো হেইদি আন্টি বলতে বারণ করেছিল তোমাদের। তোমরা বিশ্বাস করবে না, ও জানতো। কিছু একটা রেগে বলতে যাচ্ছিল তৃণা। সূর্য হাতের ইশারায় থামালো ওকে। মেয়ের মুখ নিজের দিকে ঘুরিয়ে বলল, আচ্ছা মুনাই, হেডি কিভাবে ডেকেছিল তোমায়? নাম ধরে, মিস শিরিন বলে। খুব জোরে ডাকছিল? না তো, ডাকতেই ঘুম ভেঙে গেল। তারপর তুমি কি দেখলে? কিচ্ছু না, আমি পর্দার সামনে এলাম। আচ্ছা, তারপর? আন্টি বলল পর্দা সরাতে, সরালাম। আন্টি কোথায় ছিল? এই তো এইখানটায় কাঁচে মুখ লাগিয়ে দাঁড়িয়েছিল, স্মাইল করছিল। কিন্তু তখন তো অন্ধকার ছিল, তুমি দেখলে কিভাবে আন্টি স্মাইল করছিল? অন্ধকার তো ছিল না, রাত ছিল যে। আলো ছিল তো অনেক। এখানে তো লাইট নেই কোনো। কাল সন্ধে থেকে দেখোনি কেমন অন্ধকারের দিকটা? লাইট কেন হবে, ফায়ার ফ্ল্যাশ ছিল। ফায়ার ফ্লাইস? হ্যাঁ তো, ওই আলোই তো ছিল, কালকের চেয়েও বেশি।
ওইটা দেখাতেই তো হেইডি আন্টি ডাকলো আমাকে। তারপর তারপর দেখলাম কত মজা হলো। এতগুলো তো আমাদের বাড়ি আসে না। আমি কয়েকটা নিয়ে যাব বললাম। আন্টি বলল ওরা জঙ্গলেই থাকে, নিয়ে গেলে থাকবে না বাড়িতে। এত গল্প ওই কাঁচের ওপার থেকেই হলো? হ্যাঁ, তবে তোমাদের বলতে মানা করেছিল। মুখ চাওয়াচাওয়ি করলো ওরা। বাইরে ততক্ষণে সকাল হয়ে গেছে পুরোপুরি। আচ্ছা যাও তো মা, ফ্রেশ হয়ে নাও, আমরা ব্রেকফাস্ট করতে যাব। খিদে পেয়ে গেছে তো? বাধ্য মেয়ের মতোই উঠে গেল শিরিন। তবে যাওয়ার আগে বলল, হেইডি আন্টিকে বলবে না তো যে আমি বলে দিয়েছি তোমাদের? না, বলবো না, যাও তুমি চটপট। টয়লেটের দরজাটা বন্ধ হতেই তৃণা বলল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি বলছে ও আদৌ? বুঝতে তো আমিও পারছি না, কিন্তু মিথ্যে কেন বলবে বলো তো খামোখা? এই মোটা কাঁচের উপর থেকে হেইদি ওকে ডাকতেই ওর ঘুম ভেঙে গেল, আমরা শুনতে পেলাম না। তাছাড়া এই কাঁচটা এতটাই মোটা, এপারের কোনো শব্দ ওপারে যাওয়া ইম্পসিবল। ঠিক তেমনই উল্টোটা, বলে এত গল্প করলই বা কিভাবে? ও মিথ্যেই বলছে, গল্প বানাচ্ছে। কিন্তু কেন? না এমন করেনি তো আগে কখনো। হয়তো ঘুম ভেঙে গেছিল, তাই জানলা দিয়ে জোনাকে খোঁজার চেষ্টা করছিল। যদি দেখতে পায় কাল অতগুলো ওভাবে দেখেছে, ওটাই মনে দাগ কেটেছে হয়তো। এত গুছিয়ে মিথ্যে বলবে? তার উপর এতক্ষণ আমরা ওকে খুঁজছি, কথা বলছি, ওসব শুনতেই পাইনি যেন। এত মগ্ন হয়ে যাবে কিভাবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইমাজিন করলো না তো? কলকাতা ফিরে একজন চাইল্ড সাইকোলজিস্ট দেখিয়ে নেব। সেটাই ভালো। এখন আর এসব নিয়ে কিছু বলতে যেও না। ভয় পেয়ে গেছে মেয়েটা, ছুটিটা নষ্ট হবে মেয়েটার। আনন্দ করুক। ঠিক আছে, চলো আমরাও ফ্রেশ হই এবার। উঠে পড়ল ওরা। সূর্য এগুলো লাগেজের দিকে। কিছু জামা কাপড় বের করতে হবে। এদিকে জানলার পর্দাটা ভালো করে সরিয়ে দিল তৃণা। বাইরের টাটকা সকালের আলো ঘরে ঢুকছে। রাতের আতঙ্কটা মুছে যাবে হয়তো ধীরে ধীরে। বাইরের সবুজ জঙ্গল আর নরম রোদের দিকে তাকিয়ে তৃণার মনে হলো জীবনে কোনো সমস্যা নেই। ছোট্ট কোনো ভুল হয়েছে হয়তো, সব ঠিকও তো হয়ে গেছে। মনটা বেশ হালকা হয়ে গেল তৃণার। আজ সাইট সিইং আছে, কিছু লোকাল গাইডও বলা আছে। 9টায় বেরোনোর কথা ওদের। রেডি হওয়া দরকার। তার আগে দরকার গরম 1 কাপ চা। বিছানার পাশে রাখা ফোনটার দিকে এগোতে গেল তৃণা। রুম সার্ভিসে চা বলতে হবে। ঠিক তখনই চোখ আটকে গেল পায়ের কাছে। জানলার ঠিক নিচে লাল কার্পেটের ওপর মরা কয়েকটা পোকা। দিনের আলোয় পরিষ্কার বোঝা যাচ্ছে ওগুলো জোনাকি। এখন তো স্যার তবু টুকটাক ট্যুরিস্ট আসে, আগে তো পুরোটাই জঙ্গল ছিল। এই যে ঝোড়াটা দেখলেন, ওখানটা পুরোটাই জঙ্গলে ঢাকা ছিল। ট্যুরিস্টদের জন্য কি জঙ্গল কিছুটা সাফ হয়েছে। পার্কটাও তো তাই, আগে সব ছিল নাকি? বছর 3 আগেও কিচ্ছু ছিল না। ড্রাইভ করতে করতে এই কথাটা বলছিল রোহন, ওদের ট্যুর গাইড কাম ড্রাইভার। নিজেদের গাড়িটা নিয়েই বেরিয়েছে ওরা। ড্রাইভ করছে রোহন, পাশে বসেছে সূর্য, শিরিনকে নিয়ে পিছনে তৃণা। ব্রেকফাস্ট সেরে এসেছে ওরা। লাঞ্চ আবার রিসোর্টে গিয়েই, তার মধ্যেই সব দেখা হয়ে যাবে। বিশেষ কিছু তো নেই, ওই টুকটাক। তুমি কি ছোট থেকেই এখানে রোহন? না স্যার, আমি
মেদিনীপুরের ওদিককার। তো এত দূর তাহলে? রুজি স্যার, কাজ কোথায় বলুন তো? সেই, তা ফ্যামিলি কি ওখানেই? হ্যাঁ স্যার, মা আর দাদা বৌদি আর একটা ভাইজি। তুমি এখানেই থাকো, মানে কটেজেই? না স্যার, আমি কিছুটা দূরে থাকি, ওই ছোটো মতো একটা লোকালিটি আছে ওখানে। তো কত বছর এই এরিয়ায়? এই তো 5 বছর হলো স্যার। শিরিন ঘুমিয়ে পড়েছে তৃণার কোলে মাথা রেখে। বমি করে ক্লান্ত হয়ে পড়েছে বোধহয়। গাড়ি ছাড়ার কিছুক্ষণ বাদেই ব্রেকফাস্ট যা খেয়েছিল সব বমি করে ফেলেছে। ফিরে যাবে ভেবেছিল তৃণারা। রোহন বলল পাহাড়ি রাস্তায় এটা হয়, তেমন হলে ওষুধের দোকান বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে। শিরিনের গালে লাল লাল গুড়ি গুড়ি দাগ, মশা কামড়ানোর মতো যেন। ফর্সা গালে লাল দাগগুলো ফুটে উঠেছে আরো। কাল রাতে মশা কামড়েছে হবে মেয়েটাকে। আজ বলতে হবে স্প্রে করে দিতে ভালো করে। মেয়েটার গায়ে হাত বুলোতে বুলোতে তৃণা বলল, হ্যাঁ গো, একটা মসকিউটো অয়েন্টমেন্ট কিনবে নাকি বলো তো? কেন, কি হলো? আরে দেখো না, মেয়েটাকে মশা কামড়েছে কত। ও মা, কখন? ওই জোড়ার ওখানে নাকি? তুই দেখি। না না, কাল রাতেই হবে, আমি গাড়িতে উঠেই খেয়াল করেছি। আচ্ছা, কিনে নেবো। এত মশা ওখানে, কি করেছে দেখো মেয়েটার মুখটার অবস্থা। মশা কামড়েছে? হ্যাঁ ভাই, তোমাদের এখানে যত মশা তত জোনাকি। জোনাকি? জোনাকি দেখেছেন নাকি? হ্যাঁ, কাল রাতে দেখলাম তো, প্রচুর প্রচুর জোনাকি। আমার মেয়েই প্রথম দেখতে পেয়েছে, আমরা তো অবাক, এত জোনাকি একসাথে হয়। উত্তর দিল না রোহন। কিছুক্ষণ চুপ করে থেকে তৃণা আবার বলল, তুমি যখন প্রথম দেখো অবাক হওনি? তুমিও তো এমনটা দেখে অভ্যস্ত নও, আমাদেরই মতো অবাক হয়েছিলে নিশ্চয়ই। আচ্ছা, শুধু জঙ্গলেই কি এত জোনাকি এভাবে একসাথে দেখা যায়, নাকি তোমাদের লোকালিটিতেও? না, ওখানে দেখা যায় না ওসব। অবাক হলেও আর কথা বাড়ালো না তৃণা। ওরা যখন কটেজে এলো 2টো বেজে গেছে। সন্ধ্যাবেলা জঙ্গল সাফারি গোছের ব্যাপার আছে একটা। শিরিন একদম এলিয়ে গেছে, সারাটা রাস্তা ঘুমোলো, এখন কিছুটা ধাতস্থ। রাত 8টার দিকে আবার বেরোনোর কথা। গাড়ি থেকে নেমে সূর্য বলল, রোহান, শোনো না, ওই যে তুমি আবার কষ্ট করে যাবে কেন ঘরে? আমাদের সাথেই লাঞ্চ করে এখানেই রেস্ট নাও না, সন্ধ্যেবেলা তো আসতেই হবে। না স্যার, এই তো বাইক আছে, সময় লাগবে না বেশি। আপনারা রেডি থাকবেন, আমি ঠিক সময় চলে আসবো। ঘরে তো ভাই তোমার বউও নেই যে অপেক্ষা করছে, থেকে যাও না কয়েক ঘন্টা। না স্যার, বাড়ি যাব, আপনি চিন্তা করবেন না, আমি আসবো ঠিক সময়, বলছি তো। বলে নিজের বাইকটা স্টার্ট দিয়ে বেরিয়ে গেল রোহন। ছেলেটা যেন কেমন, কেন, কেমন? ইগনোর করে যেন বড্ড। তোর ইগনোর কেন করবে আমাদের? দেখলে না, জোনাকি প্রশ্নটা করলাম কতবার, কেমন উত্তর দিল দায়সারাভাবে। তুমি এতবার বললে, রিকোয়েস্ট করলে, থেকে গেলে কি হতো? এগুলো ইগনোরেন্স না? আমাদের ইগনোর করেনি, ও হয়তো বিষয়গুলোর ইগনোর করছে। তুই বাদ বাকি সময় তো দিব্যি কথা বলতে বলতে গেল, বরং বেশ জলই ছেলেটা। বিষয়গুলো ইগনোর করলো মানে? মানে তুমি যেটা বুঝছো সেটাই। কিন্তু কেন? তা জানি না। ওই তো হেদি আন্টি, ওদের কথার মাঝেই শিরিন চেঁচিয়ে উঠেছে, হেদি আন্টি হাই। ওরা দেখলো হেইদি আসছে, পরনে জিন্স, শার্ট, কোঁকড়ানো চুল খোলা, ডার্ক লিপস্টিক। আই এম সো সরি, মানে আমি সকালে থাকতে পারিনি আপনাদের ব্রেকফাস্টের সময়, বাজারের দিকে যেতে হয়েছিল একটু। ইটস ওকে। লাঞ্চ রেডি করতে বলি? হ্যাঁ হ্যাঁ, খিদে পেয়েছে খুব। ওকে ম্যাডাম, আসুন আপনারা। কাম শিরিন। খাওয়া দাওয়ার ব্যবস্থা সত্যিই ভালো, মাটনটা দুর্দান্ত খেতে হয়েছে। আপনার লাঞ্চ কমপ্লিট? না,
আমি আসলে আজকের লাঞ্চটা স্কিপ করেছি, শরীরটা ঠিক নেই। এনি সিরিয়াস ইস্যু? না না, জাস্ট সামান্য। আপনাকে কিন্তু কালকের মতো লাইভলি দেখাচ্ছে না, অসুস্থতার জন্যই বোধহয়। মেবি স্যার, হতে পারে। আপনারা খান প্লিজ, সব কিছু ঠিক আছে তো? একদম। আপনার গাইডটিকে বললাম এখানেই থেকে যেতে কয়েক ঘন্টা, কিছুতেই শুনলো না। কি বললো? বললো বাড়ি যাবি, কি আর করবো। ও, তৃণা লক্ষ্য করলো এই দিকে সত্যিই কালকের তুলনায় ম্রিয়মান দেখাচ্ছে। সেই হাসি নেই, চোখের কোণে কালি, রুক্ষ চুলগুলো। তাছাড়া শিরিনের সাথে কথাও বলছে না তেমন হেইদি, তাকাচ্ছেও না। ও, একটা কথা বলার ছিল, আজ একটু স্প্রে করিয়ে দেবেন রুমের চারপাশে ভালো করে, ভীষণ মশা কিন্তু। মশা? হ্যাঁ, কাল রাতে কামড়েছে আমার মেয়েকে। এই দেখুন না, ওর গালে কেমন লাল লাল দাগ হয়ে গেছে। চমকে শিরিনের দিকে তাকালো হেইদি। ওর চমকে যাওয়াটা চোখ এড়ালো না সূর্য তৃণার দুজনেরই। হেইদি শিরিনকে বলল, মশা কি আর কোথাও কামড়েছে তোমাকে? জানি না তো। দেখো তো হাতে পায়ে কামড়েছে কিনা। শিরিনের সোয়েটারের হাত, জিন্সের পা যতখানি তোলা সম্ভব তুলে দেখালো তৃণা। ইমা, হ্যাঁ তো, প্রচুর মশা কামড়েছে। কি সাংঘাতিক! ম্যালেরিয়া ডেঙ্গু হবে না তো? বেড়াতে এসে কি শেষে রোগ নিয়ে ফিরবো? আপনি ব্যবস্থা নেননি কেন? উঠে দাঁড়ালো হেইদি, তাড়াতাড়ি ডাইনিং থেকে বেরিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 ব্যবস্থা নিচ্ছি আমি। ডোন্ট ওয়ারি, প্লিজ প্লিজ ডোন্ট ওয়ারি। গাড়িতে ফের যখন স্টার্ট দিল, কাঁটায় কাঁটায় 8:30। লাঞ্চ সেরে একটা ঘুম দিয়ে বেশ ঝরঝরে লাগছে ওদের। শিরিনও ফিট। সন্ধ্যের কফি স্ন্যাক্স খেয়ে ওরা অপেক্ষাই করছিল। অন্ধকার জঙ্গল যেন পৃথিবীর বাইরের কোনো জগৎ। হেডলাইটের আলো ছাড়া কিচ্ছু নেই। দুধারে গভীর জঙ্গল, মাঝখানে সরু পাকা রাস্তা। সেই রাস্তা ধরেই চলেছে গাড়ি। শিরিনও খুব উৎসাহে তাকিয়ে আছে কাছের ওপাশে। অন্ধকার দেখছে সে মন দিয়ে। কি অদ্ভুত সুন্দর লাগছে না? হ্যাঁ, দারুণ এক্সপিরিয়েন্স। মামাম, কেমন লাগছে তোর? দারুণ মা, একটু আলো নেই, শুধু আমাদের গাড়ির আলো। আচ্ছা, একটা জিনিস নোটিস করেছো? কি? এতখানি এলাম, কোথাও কিন্তু একটা জোনাকিও চোখে পড়ল না। তাই তো, স্ট্রেঞ্জ। ওখানে একসাথে এত জোনাকি, অথচ এই জঙ্গলে একটাও দেখতে পাচ্ছি না। ওখানে জোনাকি পোষে বোধ হয়। ধুত, তোমার সবেতেই ঠাট্টা। তাছাড়া কি বলবো বলো, একটা কটেজে শয়ে শয়ে জোনাকি, অথচ যে জঙ্গলে কটেজ সেখানে একটাও দেখছি না। ওই জোনাকিগুলো ওখানেই থাকে শুধু। তাই তোকে কে বলেছে শুনি? হেইদি আন্টি। চোখ চাওয়াচাওয়ি করলো সূর্য তৃণা। সূর্য আবার বলল, কি বলেছে? বলেছে ওগুলো ওখানেই থাকে, বাইরে যায় না। ওটাই ওদের থাকার জায়গা, কটেজের পাশে ওই জঙ্গলে। কখন বলেছে এসব? রাতে। রাতে? কখন? ওই তো জানলা দিয়ে। আবার অ্যাবসার্ড কথা শুরু করলে মনে? চুপ করো। অ্যাবসার্ড নয় স্যার, ও বোধহয় যা বলছে ঠিকই বলছে। এতক্ষণ চুপ ছিল রোহন, হঠাৎ বলে উঠেছে। মানে? এর উত্তর না দিয়ে রোহন শিরিনের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, তুমি কাল প্রথম জোনাকিগুলো দেখেছিলে? নিজেই দেখেছিলে নাকি কেউ দেখিয়েছিল? আমি
আমিই দেখেছি। দেখে তারপর সবাইকে দেখিয়েছিলে? মাকে বললাম। জোনাকিগুলো ধরেছিলে হাতে? হ্যাঁ, কটা ধরেছিলে তাও? 3-4টে। দাঁড়া দাঁড়া, হাতে ধরেছিলি মানে কখন? রাতে তোমরা ঘুমোচ্ছিলে তখন আমাদের রুমে। ওখানে জোনাকি ঢুকেছিল নাকি? হ্যাঁ, কিভাবে? দরজা জানলা তো বন্ধ ছিল। তা জানি না, হেইটি আন্টি চলে যাওয়ার পরেই ঢুকলো, আমার গায়ে এসে বসলো, আমি হাতেও নিলাম। এই মেয়েটা কি ভুল বকছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না সূর্য। একে কলকাতা নিয়ে গিয়ে আগে ডাক্তার দেখাও। ও ঠিকই বলছে ম্যাডাম, ভুল বকছে না। ওই জোনাকি প্রথম দেখা, তারপর আবার আপনাদের দেখানো, এতেই সব কিছু শুরু। সব কিছু শুরু মানে কি শুরু? এই কথারও উত্তর দিল না রোহন। সে আবার শিরিনকে বলল, হেইদি আন্টি চলে যাওয়ার পর জোনাকি ঢুকলো বলছো? হেইদি আন্টি কি করতে এসেছিল গো? কাঁদছিল আন্টি, ওদের কি সব বলছিল, ওদের কাছেই কাঁদছিল। কি বলছিল? তা বুঝতে পারিনি। না, তোমাকে কি বলছিল? বলছিল ওদের দিকে না তাকাতে, ওরা ওরা যতই আমার কাছে আসুক, আমার সামনে আসুক, আমি যেন একদম না তাকাই। একটু ভালো করে ভেবে দেখো না, কি বলছিল ওদের হেইদি আন্টি? কিছুক্ষণ ভাবল শিরিন, তারপর বলল, গো অ্যাওয়ে বলেছিল। নট শিওর আই এম। আচ্ছা, তোমার কাছে যে জোনাকিগুলো এসেছিল সেটা হেইদি আন্টি জানে? না, আন্টি যাবার পর তো এলো। তোমাকে বারণ করতেও তুমি কেন ধরলে ওদের? জোনাকি তো হার্মফুল ইনসেক্ট নয়, আমি জানি, পড়েছি, তাই তো ধরলাম। সুন্দর আলো জ্বলছিল। ওগুলো হার্মফুল শিরিন, মোস্ট হার্মফুল। কিন্তু জোনাকি হার্মফুল হয় না আঙ্কেল, আমি পড়েছি। জোনাকি হার্মফুল নয়, কিন্তু ওগুলো তো জোনাকি নয় শিরিন। তুমি অজান্তেই ভুল করে ফেলেছো শিরিন। তুমি দেখলে যখন সবাইকে সেটা দেখানো, তারপর ওগুলোকে ধরা, তুমি ঠিক করো নি একদম। হতবাক হয়ে রোহন আর শিরিনের কথাবার্তা শুনছিল সূর্য আর তৃণা। সূর্য বলল, আমি কিচ্ছু বুঝতে পারছি না, এক বর্ণ না। কি বলছো কি তুমি রোহন? জোনাকি অথচ জোনাকি নয়, হার্মফুল, এসব কি? ওরা আদৌ যে স্যার, ওরা ভীষণ ভয়ঙ্কর। রাত প্রায় 11টা। কটেজের এক প্রান্তে হেইদির যে নিজস্ব ঘর, সেইখানে বসে আছে ওরা। ওরা বলতে তৃণা, সূর্য, হেইদি আর রোহন। শিরিনকে শুইয়ে দেওয়া হয়েছে হেইদির বিছানায়। অকাতরে ঘুমোচ্ছে সে। ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে এই মুহূর্তে কে বলবে যে এই মেয়েই অমন বিশ্রীভাবে আক্রমণ করেছে রোহনকে? রোহন যখন চলন্ত গাড়িতে কথাগুলো বলছিল, গড়গড় গড়গড় একটা শব্দ শুনে পাশে তাকায় তৃণা। রোহনের কথায় এতটাই ডুবে গিয়েছিল ওরা, প্রথমটায় বুঝতেই পারেনি যে সিটের অতখানি অংশ শিরিন নখ দিয়ে আঁচড়ে ছিঁড়ে দিয়েছে। গড়গড় শব্দটায় পাশ ফিরে তাকাতেই দেখে হিংস্র চোখে শিরিন তাকিয়ে রোহনের দিকে। কি ভয়ঙ্কর দৃষ্টি! কুকুর ভীষণ রেগে গেলে যেমন শব্দ করে, তেমনই জান্তব শব্দ করছে মুখ দিয়ে। দু হাতের নখ দিয়ে সিটটা ছিঁড়ছে। মেয়ের এই রূপ দেখে ভয়ের চেয়েও অবাক হয় তৃণা। মাম্মাম, এরকম করছো কেন? কি? রোহনের দিকে তাকিয়ে সেই একই রাগান্বিত গলায় বলে শিরিন। রোহনের ওপর ঝাঁপিয়ে পড়ে শিরিন। গাড়ি ঘোরাচ্ছি ম্যাডাম, সুবিধার না অবস্থা।
পিছন থেকে তার মুখে ঠিক ওভাবেই আঁচড়াতে থাকে যেভাবে এতক্ষণ সিটের অবস্থা করছিল। আতঙ্কে মেয়েকে টেনে সরাতে চায় তৃণা। সূর্য রোহনকে গার্ড করে যতটা সম্ভব, কিন্তু মেয়ের গায়ে তখন 10টা মানুষের শক্তি। আঁচড়ে আঁচড়ে ক্ষতবিক্ষত করতে চায় সে রোহনের মুখ, সাথে হিংস্র জান্তব গলায় এক কথাই বলে যায়, Keep quiet. Keep quiet. ওই অবস্থাতেও গাড়ি ঘুরিয়ে নেয় রোহন। সজোরে গাড়ি ঘোরানোয় প্রবল ঝাঁকুনি লাগে, সবাই দুলে ওঠে। এতেই বোধহয় কিছু হয়। ঝাঁকুনি খেয়েই মায়ের কোলে লুটিয়ে পড়ে শিরিন। গাড়িতে স্পিড তুলে ফেরার পথ ধরে রোহন। রিসোর্টে যখন ওরা এলো, রোহনের মুখ চিরে রক্ত বেরোচ্ছে, ক্ষতবিক্ষত অবস্থা। তৃণা হাউমাউ করে কেঁদে ফেলে। আওয়াজ পেয়ে ছুটে আসে এইদি। Oh God! No! রোহনের মুখে ওষুধ লাগিয়ে একটা ব্যথার ট্যাবলেট খাওয়ানো হয়। কাল একটা ইনজেকশন নেবে ঠিক হয়। লিসেন রোহন, আই এক্সট্রিমলি সরি। দেখো, শিরিন এতখানি ভায়োলেন্ট কখনো হয়নি, ট্রাস্ট মি। কেন যে এমন? ওর কোনো দোষ নেই স্যার, ও ইচ্ছে করে কিছু করেনি। সে আবার কি? তুমি এত জোর দিয়ে কিভাবে বলছো? আমি জানি, এতগুলো বছর আছি এখানে। বাকিটা হেইদি ম্যামকে জিজ্ঞেস করুন, উনি সব জানেন। এইদি এতক্ষণ মাথা নিচু করে বসেছিল, রোহনের কথায় মুখ তুলল। What do you mean? সব জানেন মানে? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? আপনি জানেন আমি কি বলতে চাইছি। সব জেনেও সব জেনেও তোমার মনে হয় আমি সব জানতাম? হ্যাঁ, জানতেন না, জানতেন না আপনি? আপনি সব জানেন। শাট আপ! চোখ রাগাবেন না। আপনাকে বহুবার বলা হয়েছে রিসোর্ট বন্ধ করে দিন, বন্ধ করে দিন, শুনেছেন? এত লোভ আপনার? কিছু হয়েছে কখনো? টেল মি। তুমি আশা থেকে তো দেখছো কিছু করেছে ও কোনো টুরিস্টকে? করলো তো, এখন তো করলো। আপনাকে আমি সাবধান করিনি ওই পিঙ্কি নামের মেয়েটার ব্যাপারটার পর? আজ বাচ্চা মেয়েটা আপনার জন্য সাফার করছে। সব কিছুর মূলে আপনি। আমি জানতাম, হ্যাঁ, যে শিরিনের এমন হবে সেটা কি আমি জানতাম? জানতাম না তো। বারণ করেছিলাম ওকে ওদের দিকে না দেখতে। স্টিল ও বাচ্চা ম্যাডাম, বাচ্চা। আপনি তো বাচ্চা নন। আপনি তো জানেন আপনার এই রিসোর্টে সব কেলেঙ্কারি। তাহলে কেন? আমি বুঝতে পারিনি রোহন, বিলিভ মি। এই বাচ্চাটার সাথে এমনটা হবে বুঝতে পারিনি। আই ট্রাইড, আমি চেষ্টা করেছি। কেঁদে ফেলল হেইদি। হতভম্ব হয়ে ওদের এতক্ষণ কথাবার্তা শুনছিল সূর্য আর তৃণা। এবার তৃণা বলে উঠল, আমরা না কিচ্ছু বুঝতে পারছি না, জাস্ট কিছু না। প্লিজ খুলে বলবেন একটু কি আছে এই রিসর্টে? হেইদি প্লিজ বলুন, আমি হাত জোর করছি আপনার কাছে। আমার মেয়ের ব্যাপার এটা, প্লিজ। নিজেকে খানিক ধাতস্থ করল হেইদি। চোখ মুছে বলতে শুরু করলো, আমার ঠাকুমা যে সাউথ আফ্রিকান সেটা আপনাদের বলেছি। ঠাকুমার এটা সেকেন্ড ম্যারেজ ছিল। প্রথম বিয়েটা হয়েছিল সাউথ আফ্রিকান একজনের সাথেই। আমার দাদুর ছিল একটা নেশা, পৃথিবীর প্রত্যন্ত সব জায়গা দেখার নেশা। টাকা পয়সার তো অভাব ছিল না, ওই নিয়ে খুব কম বয়স থেকেই ঘুরে বেড়াতো। কোনো টুরিস্ট প্লেসে নয়,
প্রত্যন্ত জায়গা সব। এভাবেই একবার আফ্রিকা চলে যায় দাদু। সেখানেই ঠাকুমার সাথে দেখা। দাদু তখন 40 প্রায়। কিভাবে ওদের প্রেম হয় ঠিক জানি না, তবে সেই প্রেম তুমুল প্রেম একেবারে। ঠাকুমার প্রথম বর হয়তো কিছু আঁচ করে থাকবে। একজন ইন্ডিয়ান রোজ ওই গ্রামে যাচ্ছে, তাদের জীবনযাপন সম্পর্কে কৌতূহল দেখাচ্ছে, ছবি তুলছে। এসব এমনিও ওরা সহজভাবে নেয়নি। তার ওপর আবার যাই হোক, এক রাতে ওরা পালিয়ে আসার সিদ্ধান্ত নেয়। পালিয়েও যায়, কিন্তু চট করে দেশ ছেড়ে বেরোতে পারেনি। অসুবিধা ছিল হয়তো কোনো। ঠাকুমাও চট করে অন্য পরিবেশে মানিয়ে নিতে পারত না, সময় লাগত। কারণ ওদের গ্রামের পরিবেশটা ছিল সভ্য সমাজের বাইরে। জামা কাপড়, খাওয়া দাওয়া, নিয়ম কানুন সব কিছুই ওদের নিজস্ব। সভ্য জগতের সাথে বিশেষ মিল ছিল না। ওদের তাতে অসুবিধেও ছিল না, ওরা ওদের মতোই খুশি ছিল। কিন্তু ঠাকুমা যে কি একটা প্রেমের টানে সব কিছু ছেড়ে একজন অজানা ভিনদেশী লোকের হাত ধরেছিল জানি না। ওদের গ্রামটায় চাষবাস ছাড়াও প্রবলভাবে যেটা হতো তা হলো ব্ল্যাক ম্যাজিক। ভূত প্রেত, আত্মা, অপদেবতা এসব নিয়ে চর্চা। ঘরে ঘরে এসব চলতো। ঠাকুমার প্রথম বর ছিল এসবে সিদ্ধহস্ত। 8 বছরের বিয়ে করা বউ পালিয়ে গেছে পরপুরুষের হাত ধরে, সেটা সে স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেনি। সে প্রথমেই যে অস্ত্রটা প্রয়োগ করেছিল তা হলো ব্ল্যাক ম্যাজিক। ওখানে থানা, পুলিশ, আইন বলে কিছু ছিল না। সালিশি বসালেও হয়তো কাজের কাজ হতো না। বউকে ফেরত সে কোনোভাবেই পেত না, হয়তো চায়ও নি। প্রতিহিংসা প্রবল হয়ে উঠেছিল তার। ঠাকুমার ব্যবহৃত প্রচুর জিনিস তার কাছে ছিল। 8 বছর থেকেছিল সে। সেসব দিয়েই খুব সহজে যে অস্ত্রটা প্রয়োগ করে সেটা হলো ব্ল্যাক ম্যাজিক। ওই গ্রামে থেকে ওই বরের ঘর করে একজন মহিলা এসব বিষয়ে কিছুই জানবে না সেটা তো হয় না। ঠাকুমাও জানতো, ওই পরিবেশেরই তো মানুষ আফটার অল। ওদের কাছে যেন এসব এসব জল ভাত একেবারে। সে চট করে ধরেও ফেলে যে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কিভাবে কি বুঝলো তা বলতে পারবো না, তবে বিপদ সংকেত বুঝেছিল। তড়িঘড়ি দেশে ফিরে আসতে বলে সে দাদুকে। এবার ফিরে আসার পর আফ্রিকান বউকে ঘরে তোলার মতো উদার মনস্ক আমার দাদুর বাবা ছিলেন না, তাও আবার অন্যের বউ। তিনি দাদুর ভাগের টাকা পয়সা বুঝিয়ে দিয়ে বিদায় করে দেন তাদের। সঙ্গে এটাও বলেন যে এই বউ নিয়ে জনপদ ছেড়ে যেন তারা চলে যায়, নয়তো লজ্জায় নাকি মুখ দেখাতে পারবেন না ওনারা। তখন এ জঙ্গল গভীর ছিল, বাঘ ভাল্লুকও ছিল হয়তো। দাদু তখন একখানা ছোট ঘর এখানে তৈরি করেন কোনোভাবে। দুজনে থাকতে শুরু করেন। ঠাকুমাও সভ্য সমাজে থাকার আতঙ্ক থেকে বাঁচলেন, এদিকে দাদুও ঠাকুমাকে কোনো বিপত্তিতে না ফেলতে পেরে বেঁচে গেলেন। ওদের সমাজে কিভাবে মানাবেন ঠাকুমা, এ চিন্তা তো ছিলই। যাই হোক, সুখী ছিলেন দুজন। টাকা পয়সাও যথেষ্টই ছিল, কিন্তু বাদ সাধল সেই ব্ল্যাক ম্যাজিক। এতটাই প্রবল তার শক্তি ছিল যে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তেও সে সমান ক্ষতিকর ছিল। সে তার কাজ যথাযথ করে যেতে পারত। ঠাকুমা বোঝে তার ব্যবহৃত জিনিসপত্র দিয়ে তার প্রথম বর এসব করেছে, আর যেটা করেছে বেশ জোরালো করেছে। ঠাকুমার সাথে দাদুর ওপরেও প্রভাব পড়তে থাকে, যেমন আচমকাই মুখ থেকে রক্ত ওঠা, খেতে না পারা, জ্বর সবসময়। এছাড়াও রাত হলেই এটা সেটা দেখতে থাকে দাদু, বিকট সব মূর্তি। ভয় প্রায় আধমরা অবস্থা হয় দাদুর। ঠাকুমার সামলে নিতে চেষ্টা করলেও দাদু পারেনি, ভয়ে ভয়ে শেষ হয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই
বাধ্য হয়ে ঠাকুমা আদৌ যে জাগায়। তার জানা সমস্ত বিদ্যে প্রয়োগ করে এক প্রকার বাধ্য হয়েই দাদুকে বাঁচাতে, নিজেদের বাঁচাতে ঠাকুমা এমনটা করলো। নয়তো ওই ব্ল্যাক ম্যাজিক সব শেষ করে দিত, সবটুকু শেষ করে দিত আমার দাদু ঠাকুমার। এতখানি বলে থামল হেইদি। সূর্য বলল, এই আদৌ যে জিনিসটা আবার কি? আদৌ যে একরকম আত্মা, শয়তান আত্মা। মানুষের মধ্যেকার নেগেটিভিটি জাগিয়ে তোলে এরা। এমনিতে জোনাকি হয়ে থাকে, কখনো হয়তো কি নিজের রূপ ধারণ করে। মানে এসব জোনাকিগুলো? আদোজে, একটাই আদোজে কয়েক লাখ জোনাকি হয়ে থাকতে পারে। এখানেই থাকে? ঠাকুমা এখানেই জাগিয়েছিল, এখানেই তো থাকতো আমার দাদু ঠাকুমা। ঠাকুমা আদোজেকে জাগায় নিজেদের প্রোটেকশনের জন্য স্রেফ। যতদিন দাদু ঠাকুমা ছিল ততদিন ওদের কোনো ক্ষতি হতে দেয়নি। আমার ঠাকুমা দাদুর আগেই মারা যায়, তারপরেও দাদুকে প্রোটেক্ট করতো আদোজেই, যতদিন দাদু বেঁচে ছিল। তাহলে এখনো এখানে কেন? ওকে ডাকা যায়, ফেরত পাঠানো যায় না। যে ওকে জাগাবে তার বংশের পর বংশ ধরে তাদের প্রোটেক্ট করবে। কিন্তু ওর কতগুলো নিয়ম আছে। কি নিয়ম? ও যখন জোনাকি রূপে আসবে তখন এই বংশের বাইরের কেউ ওর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ওর দৃষ্টি পড়ে তার উপর, তখন তাকে বশে আনার চেষ্টা করে। আর ওই জোনাকি একবার স্পর্শ করলেই কি হয়? রক্ত চুষে খায় ও, জোনাকি হয়েই। কার? যে ধরে তার শরীর থেকে, তারপর যে কি? ভয় আর সে প্রশ্ন করতে পারল না তৃণা। উত্তরটা বোধহয় ওর জানা। ये कैसे हुआ? सीढ़ी से गिर गया। घूमने आए और गिर गए। अजीब बात है। हाँ, वो थोड़ी चक्कर आ गई। दारू पिए थे का मैडम? খ্যাঁক খ্যাঁক করে হাসলো লোকটা। নোংরা একটা স্ট্রেচারে শুইয়ে রেখেছে ওরা তৃণাকে। এই লোকটা ডাক্তারের হেল্পার নাকি অফিসিয়াল কাজ করে কে জানে। ওরা যখন এলো এই লোকটাই তো পেপারপত্রের সব কাজ করলো, তারপর ওদের বাইরে বের করে দিয়ে তৃণাকে এখানে শুইয়ে দিয়েছে। ডাক্তার নাকি আসবেন। রক্ত কিছুটা বন্ধ হয়েছে, লোকটা আসার সাথে সাথেই ফার্স্ট এড করে দিয়েছে, ওষুধ লাগিয়ে রক্ত মুছে দিয়েছে। কাজেই লোকটা ঠিক কোন ভূমিকায় এখানে কাজ করে বোঝা মুশকিল। এখানে আসতে চায়নি তৃণা, একেবারেই চায়নি, কিন্তু এতটাই ব্লিডিং হচ্ছিল যে সবাই বলল হসপিটালে যেতে, স্টিচ লাগবে। কপালটা বেশ ভালো মতো কেটেছে। এখন ফাঁকা হয়ে গেছে খানিকটা। হসপিটাল বলতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এটা, কটেজ থেকে বেশ দূরে। গাড়িতে করে রোহন আর সূর্য এসেছে। শিরিন আছে হেইদির কাছে। শিরিনের কথা মনে পড়তেই কপালের যন্ত্রণাটা টের পেল তৃণা। লেট মি সি কিভাবে ফাটলো। ও ফাটেনি তো, কেটে গেছে। তৃণা দেখলো ডাক্তার এসেছেন। কপালে এতটা কাটলো কি করে বলুন তো? পড়ে গেছি আসলে সিঁড়ি থেকে। সিঁড়ি থেকে পড়লে কাটবে কেন এভাবে? ধারালো জিনিসে কাটা সেটা তো বোঝা যাচ্ছে। এই রেডি আছে সব? শেষ কথাটা ওই লোকটার উদ্দেশ্যে বলা। जी सर। কই দাও। हाँ सर। স্টিচ করে দিলেন ডাক্তার, একটা ব্যান্ডেজ বেঁধে দিলেন কপালে, ইঞ্জেকশনও দিলেন। নিন উঠে বসুন।
ওটা বসুন আস্তে আস্তে। এর বাড়ির লোককে ডাকো। সেই লোকটা ডাকলো সূর্যদেব। ওরা আসতে ডাক্তার বললেন, আপাতত এখানকার স্টক থেকে দিয়ে দিচ্ছি, খাইয়ে দেবেন। কালকের মতো ওষুধ দিলাম, বাদ বাকি কিনে নেবেন। বাই দ্য ওয়ে, এটা হলো কিভাবে? সিঁড়ি থেকে পড়ে গেছিলাম স্যার। ওরা কিছু বলার আগেই বলল তৃণা। ডাক্তার ওর দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, এত বছরের এক্সপিরিয়েন্সে কিছু তো বুঝি, তাই না? যাই হোক, আপনারা ট্যুরিস্ট, বুঝতে পারছি, কোনো ঝামেলায় জড়ান তা চাইবো না, কিন্তু এটা যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয় সেক্ষেত্রে আপনাদের ওয়ার্নিং দেবো। এটা ডোমেস্টিক ভায়োলেন্স নয় স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। ওকে, ফাইন। ওষুধগুলো খাওয়াবেন ঠিক মতো, আর ফিরে গিয়ে অবশ্যই একজন ডাক্তার দেখিয়ে নিয়ে ড্রেসিং করাবেন। বাকিটা উনি বলে দেবেন। আপনারা ফিরছেন কবে আর কোথা থেকে এসছেন? আগামীকাল ফিরবো স্যার, কলকাতা থেকে এসেছি। আচ্ছা, সাবধানে যাবেন, 4টে স্টিচ আছে। স্বাস্থ্যকেন্দ্র থেকে ওরা যখন এলো তখন প্রায় 3টে। গাড়িটা ভেতরে রেখে ওরা গেল হেইদির ঘরের দিকে। হেইদি ওদের নিশ্চিন্ত করেছিল শিরিন এখন ঘুম থেকে উঠবে না, কিছুতেই উঠবে না। আমার ঠাকুমা আদোজেকে জাগিয়েছিল নিজেকে, দাদুকে বাঁচাতে, নয়তো ওরা বাঁচতো না। বেপরোয়া হয়ে বা বাধ্য হয়ে হয়তো করেছিল এটা, কিন্তু তারপরে তার মাসুল ঠাকুমাকেও দিতে হয়। ওরা বসে সবাই তখন হেইদির বলা কথাগুলো রুদ্ধশ্বাসে শুনছে। আদোজে জাগানোর বৃত্তান্ত, হেইদির ঠাকুমার নিজেদের প্রোটেক্ট করার লড়াই, আদোজে জাগার পরের সমস্ত ভালো খারাপ দিক। কেন, কি হয়েছিল ওনার? আদোজে জাগানোর চেয়েও কঠিন তাকে লালন পালন করা। সে যেমন প্রভুভক্ত, সে তেমনই ভয়ঙ্কর। মাসে একদিন করে পূর্ণিমার দিন আদোজেকে দিতে হয় তার ভোগ। ভোগ বলতে রক্ত, পশুর রক্ত। তেমন সমস্যা এক্ষেত্রে হয়নি, কেননা এটা জঙ্গল। বন্য পশু পাওয়া খুবই সহজ এখানে। ঠাকুমা শিকারীও ছিলেন, তাই বিশেষ সমস্যা হতো না। প্রতি পূর্ণিমার রাতে জঙ্গলের একটা নির্দিষ্ট গাছের নিচে রেখে আসতে হয় আদোজের ভোগ। পরদিন সেখানে গেলে হাড়গোড় অবধি পাওয়া যায় না। তাকে জাগানো হয়েছিল যে গাছের নিচে, সেখানেই ভোগ দিতে হয়। তবে জাগানো শুনতে যতখানি সহজ, ততখানি কাজে নয়। এর জন্য যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছিল ঠাকুমাকে। সভ্য সমাজে যেটা মানুষ ভাবতেও পারবে না, তেমনই কিছু কাজ করতে হয়েছিল। যেমন? মৃত মানুষ দরকার ছিল, কিন্তু আগে থেকে মৃত হওয়া বা মৃত দেহ নয়। মধ্যবয়স্ক, শক্তপোক্ত, মুখে কোনো কাটাছেঁড়া দাগ নেই, এমন একজন পুরুষের প্রয়োজন ছিল, যাকে এক কোপে মারতে হয়। তেমন মানুষ কোথায় তখন এই জঙ্গলে? কিছু মানুষ কাঠের জন্য আসতো। তাদের ওপর নজর রেখে তাদের মধ্যেই একজনকে কবজা করে আনা হয়। কবজা বলতে তাও ওই মন্ত্রের দ্বারাই বশীভূত করে এখানে আনা হয়। তারপর এখানেই তাকে নিয়ম মতো মেরে ফেলে ঠাকুমা। সেই মৃতদেহ ওই গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসিয়ে তার সামনে চলে ক্রিয়া। 2 রাত 3 দিন টানা ক্রিয়ার পর আদোজে জাগে। কি ভয়ঙ্কর, কি বিভৎস নৃশংসতা! কেউ খোঁজে আসেনি লোকটার? না, আমি তো বলেইছি যে তখন জঙ্গলে হিংস্র পশু ছিল। সকলে ধরে নিয়েছিল হয়তো হয়তো কোনো জানোয়ারই খেয়েছে। তারপর
ওই পচন ধরতে থাকা দেহের সামনে বসে টানা 2.5 দিন ধরে ক্রিয়া করে। এক ফোঁটা জল অবধি খাওয়া নিষেধ ছিল। সেই মৃতদেহের মাথার চুল নিয়ে দাঁতে কেটে জল খেয়ে ক্রিয়া সমাপ্ত করেছিল। ততক্ষণে জেগে উঠেছে আদোজে। ভয়াবহ চেহারার এক পুরুষ তখন সে, প্রায় 9 ফুট লম্বা, মুখে পৃথিবীর সমস্ত কুটিলতা ভরা। কিন্তু সে ঠাকুমার একনিষ্ঠ ভৃত্য। তাকে যা বলা হবে সে তাই করবে, বদলে তার ভোগটি শুধু চাই। বংশ পরম্পরায় সে আগলে রাখবে আমাদের এমন শর্তেই তাকে জাগানো হয়। ঠাকুমা আর দাদু তারপর ভালো ছিল। সেই আফ্রিকান তান্ত্রিক বর আর কোনো ক্ষতি করতে পারেনি ওদের। এরপর আমার বাবার জন্ম হয়। দাদু ততদিনে এখানে দোতলা কাঠের বাড়ি করে ফেলেছে। সুখেই বেশ কাটছিল ওদের। একদিন সকালে পরিস্থিতি বদলালো। দাদু হাঁস, মুরগি, ছাগল, গরু পুষত। সেখান থেকেও উপার্জন হতো। ঠাকুমাও দেখাশোনা করতো সেসব। একদিন সকালে ঘুম থেকে উঠে ঠাকুমা দেখতে পায় মুরগির পালক পড়ে আছে। কোনো বন্য জন্তুতে টেনে নিয়ে গেছে ভেবে প্রথমটা গা করেনি ওরা। পরের দিন, তারপরের দিন একই ঘটনা ঘটল। হাঁস মুরগির পালক পড়ে থাকতে লাগলো উঠোনে, অথচ এক ফোঁটা রক্ত নেই, হাড়গোড় নেই। সন্দেহটা তখনই দানা বাঁধে। পরদিন নিশ্চিত হয় ওরা যখন দেখে একটা গরু কম, কিচ্ছু পড়ে নেই সেখানে। উঠোন ছাড়িয়ে যাবার পথে একটা চোখ পড়েছিল, গরুর চোখ। বিপদ বুঝতে পেরে ঠাকুমা ফের বসে ওই গাছতলায়। আদোজেকে ফের ডাকতে বসে। সেদিন সারা রাত ঠিক কি হয়েছিল দাদুও জানতে পারেনি। পরদিন সকালে এসে ঠাকুমা জানায় আদোজের খিদে বেড়েছে। বয়স বাড়ার সাথে সাথে খিদে বেড়েছে ওর। মাসে নাকি মাত্র একটা করে পশুতে ওর হচ্ছে না, কুল হচ্ছে না। আর ওর খিদে মেটাতে আরও রক্ত প্রয়োজন। যদি সেটা না হয় তাহলে ওর স্রষ্টাকে তো মারবে না, বদলে সব লণ্ডভণ্ড করে দেবে, মানুষের ক্ষতি করবে। সেসব শুনে ঠাকুমা আগে ভাগেই বাবাকে বাইরে পাঠিয়ে দেয়। বাবা ছোট থেকেই বোর্ডিংয়ে। তারপর এক রাতে ঠাকুমা তার সাথে আনা কিছু বইপত্তর খুলে বসে। বইপত্তর বলতে শত ছিন্ন কিছু কাগজ। ঠাকুমার বাবার নাকি ছিল সেসব গোটা রাত ধরে পড়ে ঠাকুমা। তারপর একটা উপায় বের করে। কি উপায়? আদৌ যে জোনাকির রূপ ধারণ করতে পারে এটা ঠাকুমা জানতো না। সেই কাগজ পড়ে সেটা জানতে পারে, প্রক্রিয়াও জানতে পারে। তখন ঠাকুমা ওই আদোজেকে জোনাকি রূপে রূপান্তরিত করার কাজটা করে। তাতে লাভ কি হলো? লাভ হলো এই যে ঠাকুমার সাথে ওই আদোজের একটা চুক্তি হয়। জোনাকি রূপে আদোজে যখন তখন যে কোনো প্রাণীর শরীর থেকে রক্ত চুষে নিতে পারবে। বদলে মাসে ওই একবার করেই তাকে ভোগ দেওয়া হবে, গোটা কোনো পশু। আদোজে তাতে রাজিও হয়। জোনাকি রূপ নিয়ে সে এভাবেই রক্ত চুষতে থাকে। প্রথম বেশ কয়েক বছর ব্যাপারটা আয়ত্তেও ছিল। যতদিন ঠাকুমা বেঁচে ছিল ততদিন অসুবিধে হয়নি। কোনো মন্ত্র বলে না কিভাবে ঠাকুমা বিষয়টাকে আয়ত্তে রেখেছিল। কিন্তু সমস্যা শুরু হয় ঠাকুমা মারা যাবার পর। উনি মারা গেলেন কিভাবে? অসুস্থতায়, বয়সজনিত কারণে। বাবা ততদিনে চাকরি করছে, বিয়ে করেছে, আমিও হয়েছি। আমার জন্মের পরেই মা মারা গেল। জটিলতা ছিল প্রেগন্যান্সিতে। আমি আর বাবা, এই ছিল জগৎ।
মাঝে মধ্যে আমিও চাইতাম দাদু ঠাকুমার কাছে আসতে, আদর স্নেহ চাইতাম, কিন্তু কখনো আমাদের এখানে আনেনি দাদু। মাঝে মধ্যে ওরাই যেত আমাদের সাথে দেখা করতে। বাবা বললেও ওরা শহরে আমাদের সাথে থাকেনি, আমাদেরও কখনো এখানে আসতে দেয়নি। ঠাকুমা মারা যেতে বাবাকে কয়েক ঘন্টার জন্য দাদু আনিয়েছিল শহর থেকে। ঠাকুমার দেশের নিয়ম মতো তাকে কবরও দেওয়া হয়, এটাই তার শেষ ইচ্ছে ছিল। বাবা শেষ সময়টায় ছিল, ব্যাস। এমনকি দাদু তো বাবাকে রাতটুকুও কাটাতে দেয়নি, পাঠিয়ে দেয় বাড়িতে। তারপর থেকে দাদু একাই থাকতো। দাদুরও বয়স হচ্ছিল, দেখাশোনার কেউ ছিল না। এই চিন্তায় বাবাও অসুস্থ হয়ে পড়ে। আমি তখন কলেজে পড়ি। হঠাৎ আমার বাবা স্ট্রোকে মারা যায়। দাদুকে নিয়ে দুশ্চিন্তাই হয়তো কারণ ছিল। বাবাকে শেষ দেখা দাদু দেখেনি। বড্ড আঘাত পেয়েছিল মানুষটা। সেই সময় একদিন দাদুর চিঠিটা পাই। এই সমস্ত কিছু লিখে, প্রথম থেকে একেবারে সব লিখে দাদু চিঠি দেয় আমাকে। সেই চিঠির মধ্যেও লেখা ছিল দাদুর মৃত্যুর পর যেন এই জায়গায় এসে প্রতি মাসে একটা করে প্রাণী ভোগ দিয়ে যাওয়া হয়, তা সে যেভাবেই হোক, নয়তো সর্বনাশ হবে। চিঠি পড়ে হতভম্ব আমি কি করব বুঝতে পারছিলাম না। একবার মনে হয়েছিল দাদু প্রলাপ লিখেছে, কিন্তু এত গুছানো চিঠি, সাথে ওই কাগজগুলো, অবিশ্বাসটা টেকে নি। আর ছুটে চলে আসতে ইচ্ছে হয়েছিল দাদুর কাছে। পৃথিবীতে তো নিজের বলতে আমার দাদুই ছিল তখন, কিন্তু চিঠিতে পরিষ্কার নিষেধ ছিল বরাবরের মতো। খুব স্বাভাবিকভাবেই এর কয়েক বছর পর দাদু মারা যায়। খবর পাই বেশ কয়েকদিন পর। ওখানে জঙ্গলে যাওয়া লোকেরা পচা গন্ধ পেয়ে দাদুর পচা গলার দেহ উদ্ধার করে, দাহ করে। তারপর দাদুর ওই কাঠের বাড়ি থেকেই ঠিকানা পায় আমাদের, চিঠি লেখে। আর আমি ওই খবরটা, মানে দাদুর চলে যাওয়ার খবরটা পেয়ে একদম ভেঙে পড়ি। বাবা মারা যেত এতটা ভেঙে পড়িনি। মনের কোথাও ছিল পৃথিবীতে কেউ অন্তত আছে আমার নিজের, কিন্তু এবার শূন্য, কেউ কোথাও নেই, কোথাও নেই। তারপর বেশি কিছু চিন্তা করিনি, ফ্ল্যাটটা সেল করে দিই, এখানে চলে আসি। প্রথমে হোটেলে উঠি শহরের, তারপর ঘর ভাড়া নিয়ে নিই। ব্যাংকের যা টাকা পয়সা ছিল, ফ্ল্যাটের টাকা সব দিয়ে ধীরে ধীরে রিসর্ট তৈরি করি। তারপর থেকেই চলছে। এখানেই থেকে যাব ভেবে এসেছিলাম। দাদুর কাঠের বাড়ি পুরোটা ভাঙিনি। এই যে বিল্ডিংটা আমি থাকি, এটাই দাদুর বাড়ির কিছু অংশ। বেশ চলছিল। তারপর এক সেকেন্ড, ওই পিঙ্কির ব্যাপারটা যেটা বলছিলেন, তার কি হয়েছিল? পিঙ্কি এখানে কাজ করতে এসেছিল, সাফাইয়ের কাজ, ঘরদোর পরিষ্কার করা, বেড কাভার টাওয়েল চেঞ্জ করা, এইসব। লোকাল মেয়ে। তখন রিসর্ট শুরু করেছি বছরখানেক হবে। সব কিছুই ঠিক লাগলো, তাই রেখে দিলাম ওকে। বাকি যে দুজন কাজ করে, রাজু আর টুটু, ওদের আমার সব কিছু বলা ছিল। মানে ওই জোনাকির দিকে না তাকিয়ে থাকার ব্যাপারটা। ওদের তখন চাকরির খুব দরকার। ওরা টিকেও গেল, কখনো অসুবিধাও হয়নি। কিন্তু
পিঙ্কির বয়স কম, চটুল হাসি খুশি মেয়ে, মোবাইলে গান শোনে। সে বোধহয় আমার কথাটায় গুরুত্ব দেয়নি। মাস দুয়েক তো সব ভালো চলল, তারপরেই শুরু হলো সমস্যা। কি সমস্যা? শিরিনের মতো অবস্থা হয়েছিল। প্রথমটায় মশা কামড়ানোর মতো দাগ, ধীরে ধীরে সেটা বাড়তে লাগলো। মেয়েটা সারাক্ষণ হাঁপাতো। অমন লাইভলি মেয়েটা কেমন যেন হয়ে গেল হঠাৎ। মুখটা ফুলে উঠল, রক্তশূন্যতা প্রবলভাবে হয়েছিল ওর। পরে বুঝেছি সেটা, আগে বুঝলে কিছু করতে পারতাম হয়তো, কিন্তু যখন বুঝেছি ততক্ষণে পিঙ্কি ভায়োলেন্ট হয়ে পড়েছে। আক্রমণ করতে শুরু করেছে রাজু টুটুকে। দুজনকেই আঁচড়ে কামড়ে বিশ্রী অবস্থা করেছিল। আর যেমন শিরিন ওর মাকে আঘাত করলো, ঠিক ওরকমই পিঙ্কিও করেছিল আমাকে। দেওয়ালে রাখা সুন্দর নকশা করা ভোজালিটা একবার দেখল হেইদি। দুটোর সেট ওটা, শখ করে কিনেছিল। ওটার একটা দিয়েই আজ শিরিন আচমকাই ওর মায়ের কপালে আঘাত করেছে। হেইদি আবার বলল, আমারও প্রথম অভিজ্ঞতা ওটা। এর আগে এমন অঘটন ঘটেনি। আমার হাতে ছুরি চালিয়েছিল পিঙ্কি। তার পরের দিনই ওই একই ছুরি নিজের গলায় বসিয়ে দেয়। সে কি বলছেন এসব? এটা কেন করলো? আদৌ যে মানুষের মধ্যেকার নেগেটিভিটি জাগিয়ে তোলে, সেটারই শেষ হলো এটা। কোনো পজিটিভ চিন্তা মাথায় আসে না মানুষের তখন। বেঁচে থাকার মানে পায় না, আর পেতে চায়ও না। নেগেটিভিটির চূড়ান্ত হলো নিজেকে শেষ করা। এই ক্ষেত্রেও তাই হয়। শিরিনের কি হবে? বলতে গিয়ে গলা কেঁপে গেল তৃণার। জানা উত্তরটাও যেন জানতে চায় আবার। আদৌ যে ওর রক্তের স্বাদ পেয়ে ওর মধ্যে নেগেটিভিটি ঢুকিয়ে দিয়েছে, ওর পরিণতিও আদৌ যে এটাই করবে। মানেটা কি? হাউ ডেয়ার ইউ! আমরা এখনই বেরিয়ে যাবো এখান থেকে। ট্রিনা, চলো। মুনাইকে নাও, চলো। উঠে দাঁড়ালো সূর্য। তৃণা বাকশক্তি হারিয়ে ফেলেছে যেন। বেরিয়ে লাভ হবে না, তার আগেই ও শিরিনকে শেষ করবেই। এবার হাউমাউ করে কেঁদে ফেলল তৃণা। আমার মেয়েটা মরে যাবে, এদি মরে যাবে মেয়েটা। বাঁচাও না ওকে, কোনো উপায় নেই। কোনোভাবে যে করেই হোক বাঁচাও না ওকে, প্লিজ। এদি যেমন করে হোক বাঁচাও না। শিরিন মরবে না ম্যাডাম, শিরিন মরবে না। আদৌজির খিদে ভীষণ বেড়ে গেছে জানেন। আজকাল প্রতিদিন ওকে একটা করে পশু পাখি দিতে হয়। ওর বয়স যেমন যেমন বাড়ছে, তেমন তেমন খিদেটাও বাড়ছে। দেখছেন না কতগুলো জোনাকি হয়ে গেছে ও? একটা জোনাকি থেকে কয়েকশো হয়ে গেছে। আমি চুগিয়ে যাচ্ছি যেভাবে হোক ওর খোরাকি, কিন্তু আর। ঠিক তখনই বন্ধ দরজার নিচ দিয়ে জোরালো একটা আলো দেখা গেল। নীল সবুজ মেশানো একটা আলো, ভীষণ তীব্র, যেন কাঠের দরজা ভেদ করে ঘরে ঢুকবে। মুহূর্তেই পুরো ঘরটা ওই আলোয় ভরে গেল। তারপর একটা একটা করে জোনাকি ঢুকতে লাগলো দরজার নিচ দিয়ে। এই রিসর্টটা চালিয়ে যেতে হবে। আমার দাদু ঠাকুমার স্মৃতি, কত কষ্ট করে ওরা এখানে ঘর বেঁধেছিল। শত কষ্টে ও
আমাদের গায়ে আঁচ লাগতে দেয়নি। এ কি জোনাকি? ওরা ওরা আসছে। এ কি মাগো! চিৎকার করে উঠল তৃণা। ততক্ষণে ঘরময় জোনাকি। জোনাকিগুলো একত্রিত হয়ে একটা দেওয়ালে ঠেসে গেল। ধীরে ধীরে একটা অবয়ব নিল ওরা। ন্যাড়া মাথা, একটা মানবাকৃতি, তাগড়াই চেহারা, দেওয়ালে টিকটিকির মতো সেঁটে আছে, ঠিক যেন কাউকে আক্রমণ করবে। শিকারী যেভাবে শিকারের দিকে তাকিয়ে তককে তককে থাকে, ঠিক সেভাবে ন্যাড়া মাথা মুন্ডুটা এদিক ওদিক ঘোরালো। শত শত জোনাকির আলোয় অদ্ভুতভাবে তৈরি হয়েছে এই অবয়ব। কিভাবে কেউ জানে না। আলোটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মাথাটা আচমকা বন বন করে গড়িয়ে দিল সেই জোনাকি দিয়ে তৈরি মানবাকৃতি অবয়ব। আঁতকে উঠল সবাই। পালাও 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 সবাই এখান থেকে, পালাও। মুনাইকে আমি কোলে নিচ্ছি, দৌড়ো সবাই। গিয়েই গাড়ি স্টার্ট দেবো। হ্যাঁ, লেটস গো। এইদিকে কিচ্ছু করবে না ও, আমাদেরকে শেষ করে দেবে। পালাও এখান থেকে, পালাও। অবয়বটা হাসলো। জোনাকির আলোর মাঝখানে নিকষ অন্ধকার হলো এক ফালি। হাসিটা তাতেই বোঝা গেল, তাচ্ছিল্যের হাসি। এই রিসর্টটা চালাতেই হবে, সুন্দর করে চালাতে হবে। একদিন এই রিসর্টটার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, এটাই আমার স্বপ্ন। আরে ম্যাড! আপনি শয়তান! এই অবস্থায় আপনি রিসর্টের ভবিষ্যৎ নিয়ে বলছেন? আমরা মরতে বসেছি, আমার মেয়েটা মরতে বসেছে। ডাইনি আপনি! বলতে বলতে প্রচন্ড রাগে এক চড় মারল তৃণা হেইদির গালে। কয়েক মুহূর্ত চোখের জল মুছে হেইদি তাকালো রোহনের দিকে। নিতে পারবে তুমি দায়িত্ব? তোমাকে ছাড়া কাকে দেব বলো এখন? এই যে মহাদায়িত্ব, পারলে আমার স্বপ্নটা পূরণ করো প্লিজ। রোহন কিছু বলার আগেই দরজাটা খুলে খোলা লনের দিকে ছুটল হেইদি। এই ও পালালো পালালো। সূর্য বলে উঠল। রোহন হেইদিকে অনুসরণ করে দৌড়ল। আর কিছুক্ষণ পরেই ওর আর্তচিৎকার শোনা গেল। সঙ্গে সঙ্গে ঘরের জোনাকি দিয়ে তৈরি ওই মানবাকৃতি আদজের প্রতিটা জোনাকি নিভে শুকিয়ে মেঝে পড়ে গেল। ঘর ভরে গেল মরা জোনাকিতে। সূর্য আর তৃণাও ছুটল বাইরে। গিয়ে দেখল খোলা লনে রক্তাক্ত হেইদি পড়ে ছটকাচ্ছে। তখন গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। এক হাতে গলা চেপে ধরে কোনো রকমে বলার চেষ্টা করল। ও মা! মা! ও মা! 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 শিরিনের ডাক শুনে ছুটে গেল তৃণা। মেয়ে উঠে বসেছে, সুস্থ লাগছে তাকে। পূব আকাশ ফর্সা হচ্ছে। তৃণার মনে পড়ল হেইদির কথাটা। আদৌ যে ততক্ষণ থাকবে যতক্ষণ ওকে যে জাগিয়েছে তার বংশের কেউ বেঁচে থাকবে। চোখ দুটো কেন কে জানে টনটন করে উঠল। শেষ হলো আজকের গল্প। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নইলে পরের গল্পটা আপনার কাছে পৌঁছবে কি করে। শ্রীতমা সেনগুপ্তের আরও দুটি গল্প, সাপ এবং কালো জাদু,
না শোনা থাকলে শুনে নিন এক্ষুনি। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।